বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এমন কিছু প্রশ্ন রয়েছে যেগুলো আজও বিতর্কের কেন্দ্রবিন্দু। এর মধ্যে অন্যতম হল বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত ঘোষক কি। এই নিয়ে বিগত ফ্যাসিস্ট সরকার এক ধূম্রজাল তৈরি করে রেখেছে পরিকল্পিতভাবে। আসল সত্যটি কি? 1970 সালের সাধারণ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পূর্ব পাকিস্তানের জনগণ প্রথমবারের মতো আশার আলো দেখতে পায়। কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানালে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের জনগণ ক্ষোভে ফেটে পড়ে। পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্তির দাবি ওঠে গণমানুষের ভেতর থেকে। সারা দেশে জোরালো হয়ে ওঠে স্বাধীন বাংলাদেশের দাবি। কিন্তু 1971 সালের 7 মার্চের ভাষণে সেই জন আকাঙ্ক্ষা সুকৌশলে এড়িয়ে যান শেখ মুজিবুর রহমান। 25 মার্চ রাতের অন্ধকারে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র ঘুমন্ত বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ে। ঢাকায় শুরু হয় অপারেশন সার্চলাইট। রাজারবাগ পুলিশ লাইন্স, পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শহরের বিভিন্ন স্থানে চালানো হয় নির্মম হত্যাযজ্ঞ। প্রতিটি রাস্তা, প্রতিটি অলিতে গলিতে ছড়িয়ে পড়ে ধ্বংসযজ্ঞের চিহ্ন। পড়ে থাকে লাশ। সে রাতেই শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অবশ্য ইতিহাসবিদদের মতে শেখ মুজিবুর রহমান নিজেকে পাকিস্তানের হাতে তুলে দেন। ঢাকার এই রক্তাক্ত রাতের খবর চট্টগ্রামে পৌঁছালে শহরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে পশ্চিম পাকিস্তানি সেনাদের জন্য আনা অস্ত্রভর্তি জাহাজ নোঙ্গর করা হয় চট্টগ্রাম বন্দরে। পাকিস্তানি বাহিনী অস্ত্র খালাসের চেষ্টা চালালে স্থানীয় জনগণ বাধা দেয়। চট্টগ্রামে তখন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদ জাঞ্জুয়া। তিনি মেজর জিয়াউর রহমানকে বন্দরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেন। নৌবাহিনীর একটি ট্রাকে তুলে মেজর জিয়াউর রহমানকে বন্দরের দিকে পাঠানোর ব্যবস্থা করেন। সঙ্গে দেওয়া হয় একজন পশ্চিম পাকিস্তানি নৌবাহিনীর অফিসার। উদ্দেশ্য একটাই, সবকিছু যেন তাদের নিয়ন্ত্রণেই থাকে। কিন্তু শহরের পরিস্থিতি তখন একদমই স্বাভাবিক ছিল না। রাস্তা জুড়ে তৈরি হয়েছিল অসংখ্য ব্যারিকেড। প্রতিটি ব্যারিকেড অতিক্রম করতে করতে সময় পেরিয়ে যাচ্ছিল। ঠিক এমন সময় আগ্রাবাদের একটি বড় ব্যারিকেডে তারা থেমে যায়। পেছন থেকে দ্রুতগতিতে একটি জর্জ গাড়ি এসে থামে। গাড়ি থেকে নেমে ক্যাপ্টেন খালিকুজ্জামান ছুটে এসে মেজর জিয়াকে বলেন, চট্টগ্রামের পশ্চিমারা গোলাগুলি শুরু করেছে। লেফটেন্যান্ট কর্নেল MR চৌধুরী সহ অনেক বাঙালিকে হত্যা করেছে। শহরে রক্ত ঝরছে। এই খবর শুনে মেজর জিয়া কয়েক সেকেন্ডের জন্য চুপ করে থাকেন। মনে মনে ঠিক করে ফেলেন আসল করণীয়। তারপর দৃঢ় কণ্ঠে বলেন, উই রিভল্ট। মেজর জিয়াউর রহমানের এই ঘোষণা যেন মুহূর্তেই বদলে দেয় দৃশ্যপট। তিনি ক্যাপ্টেন খালিকুজ্জামানকে কর্নেল অলি আহমেদের কাছে ফিরে পুরো ব্যাটালিয়নকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে নির্দেশ দেন। একই সঙ্গে ব্যাটালিয়নের সব পশ্চিমা অফিসারকে গ্রেফতার করতে নির্দেশ দেন মেজর জিয়া। তার নির্দেশে তৎক্ষণাৎ লেফটেন্যান্ট কর্নেল জাঞ্জুয়া সহ অন্যান্য পশ্চিমা অফিসারদের গ্রেফতার করা হয়। বিদ্রোহের বার্তা ছড়িয়ে দিতে মেজর জিয়া টেলিফোন অপারেটরকে নির্দেশ দেন। অপারেটর আনন্দের সঙ্গে নির্দেশনা অনুসরণ করেন। ডিসি, এসপি, ডিআইজি, আওয়ামী লীগ নেতাকর্মী থেকে শুরু করে সারা দেশে বিদ্রোহের বার্তা পৌঁছে যায়। 26 মার্চ সন্ধ্যা চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে যান মেজর জিয়াউর রহমান। বেতার কর্মীরা তাকে দেখে উৎফুল্ল হয়ে ওঠেন। সারা দেশে তখন পশ্চিম পাকিস্তানিরা নিপীড়ন শুরু করেছে। নেতৃত্বহীন দিশেহারা বাংলাদেশের মানুষকে কিভাবে যুদ্ধের জন্য প্রস্তুত করা যায় তা নিয়ে বেশ খানিকটা সময় ধরে ভাবলেন মেজর জিয়াউর রহমান। অবশেষে সঠিক শব্দ, সঠিক বাক্য ভেবে নেন মনে মনে। ভাষণ দেওয়ার জন্য প্রস্তুত করেন নিজেকে। 26 মার্চ রাত আনুমানিক 2:15 বজ্র কণ্ঠে মেজর জিয়া তার ঐতিহাসিক ভাষণটি দেন। মুহূর্তে এক নতুন অধ্যায়ের সূচনা হয় বাংলাদেশে। গভীর ও দৃঢ় কণ্ঠে তিনি ঘোষণা দিলেন, তখন তো রেডিওতে সমস্ত খবর টবর সব বাংলাদেশ স্বাধীন। মেজর জিয়ার এই ঘোষণা শুধুমাত্র চট্টগ্রামে সীমাবদ্ধ থাকেনি, এটি সারা বাংলাদেশে বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে। বিশ্বমঞ্চেও এর প্রতিধ্বনি শোনা যায়। জাপানি জাহাজে রেডিও রিল ব্যবহার করে বিদ্রোহের খবর নিশ্চিত করা হয়। দেশের প্রতিটি কোণায় সাধারণ মানুষ, সৈনিক এবং রাজনৈতিক নেতাকর্মীরা এই ঘোষণাকে মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে গ্রহণ করে। পুরো জাতিকে ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়ানোর মন্ত্র হিসেবে কাজ করেছে মেজর জিয়ার এই স্বাধীনতার ঘোষণা। তবে চট্টগ্রামের বর্ষিয়ান রাজনৈতিক নেতারা শেখ মুজিবুর রহমানের নামে আরও একবার স্বাধীনতার ঘোষণা দিতে মেজর জিয়াকে অনুরোধ করেন। আওয়ামী লীগের নেতাকর্মী সহ পুরো জাতিকে মুক্তিযুদ্ধে উজ্জীবিত করতে মেজর জিয়াউর রহমান শেখ মুজিবের নামে পুনরায় আরও একবার স্বাধীনতার ঘোষণা দেন। দিনটি ছিল 27 মার্চ। তবে 26 মার্চ রাতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি সর্বপ্রথম নিজ নামে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। মুক্তিযুদ্ধের পর মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু করা হয়। এই বিতর্কের পেছনে অনেকেই ভারত এবং আওয়ামী লীগকে দায়ী করে। তবে সবচেয়ে বড় বিষয় ছিল
বাংলাদেশের জনগণের প্রতি স্বাধীনতার আহ্বান, যা মেজর জিয়াউর রহমানের কণ্ঠে প্রথম বার্তা হয়ে ছড়িয়ে পড়ে। 2009 সালে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে, বাংলাদেশের ইতিহাস নতুন করে লেখার চেষ্টা শুরু হয়। তার সরকারের লক্ষ্য ছিল দেশপ্রেমিক জিয়াউর রহমানের নাম, তার দর্শন এবং প্রভাব চিরতরে মুছে ফেলা। সেই সাথে ইতিহাসের পাতায় এমন পরিবর্তন আনা যাতে শেখ মুজিবুর রহমানকে একমাত্র স্বাধীনতার ঘোষক এবং মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তুলে ধরা যায়। কিন্তু ইতিহাসের শক্তি এখানেই যে সত্যকে কখনো দাবিয়ে রাখা যায় না। হাসিনাকে এক কাপড়ে ভারতে পলায়ন করতে বাধ্য করেছে। 1971 সালের 25 মার্চ সেই ভয়ঙ্কর রাতে ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংস অভিযানে চারিদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক, পড়ে থাকে লাশের স্তূপ। সেই রাতে গ্রেফতার হন শেখ মুজিব। মুক্তিযুদ্ধ কিংবা স্বাধীনতার ঘোষণা দেয়া তখন তার পক্ষে ছিল অসম্ভব। আওয়ামী লীগের বড় বড় নেতারা তখন সীমান্ত পাড়ি দিয়ে আশ্রয় নিয়েছে ভারতে, বাকিরা ছিল আত্মগোপনে। সারা দেশ হয়ে পড়ে নেতৃত্বশূন্য। ঠিক এমন এক মুহূর্তে এগিয়ে আসেন একজন বীর সাহসী সেনা কর্মকর্তা, মেজর জিয়াউর রহমান। কিন্তু ইতিহাসকে বিকৃত করার চেষ্টা চলছে বারবার। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ 1972 সালে এক কাউন্সিল অধিবেশনে স্পষ্টভাবে বলেছিলেন, মেজর জিয়া শেখ মুজিবের নামে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। অথচ পতিত শেখ হাসিনা সরকার এই সত্যকে আড়াল করার অপচেষ্টা চালিয়েছে নানান কৌশলে। স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধে মেজর জিয়ার সাহসী ভূমিকা শুধু দেশে না, বিদেশেও প্রশংসিত হয়েছে। বিশ্বের প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস, ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল, টাইমস ম্যাগাজিনের মতো সংবাদ মাধ্যমগুলো তাকে স্বাধীনতার নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এমনকি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও স্বীকার করেছিলেন, স্বাধীনতার ডাক এসেছিল মুজিব গ্রেফতার হওয়ার পর, তার আগে নয়। তবে মেজর জিয়ার গল্প এখানেই থেমে যায়নি। পুরো মুক্তিযুদ্ধ জুড়ে এবং স্বাধীনতার পরে দেশের ক্রান্তিকালে তিনি অবতীর্ণ হয়েছিলেন ত্রাণকর্তা হিসেবে। স্বাধীনতার ঘোষণার প্রাক্কালে মেজর জিয়াউর রহমানের সাহসী নেতৃত্বে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ শুরু করে। উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের পতাকা, যা ছিল প্রতিরোধের প্রথম পদক্ষেপ। নীরজচন্দ্র চৌধুরী তার বইতে লিখেছেন, 25 মার্চের পর দেশ যখন নেতৃত্বহীন, তখন মেজর জিয়া চট্টগ্রাম বেতার থেকে অস্থায়ী সরকারের ঘোষণা দেন। এখানে কোনো নাটকীয়তা নেই, কেবল আছে এক সত্য, এক সাহস, এক অনুপ্রেরণার গল্প। 1977 সালে ভারতের সাবেক রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডি এক ঐতিহাসিক বক্তব্যে মেজর জিয়াউর রহমানের প্রশংসা করেন। তিনি বলেন, আপনার ইতিহাসে আপনি একজন সাহসী যোদ্ধা হিসেবে স্বাধীনতা ঘোষণা করেছেন। 1971 সালে এনবিসি টিভি নেটওয়ার্কের এক প্রতিবেদন উল্লেখ করে, শেখ মুজিব সরাসরি স্বাধীনতার ঘোষণা দেননি, বরং স্বায়ত্তশাসনের দাবি করেছেন। মেজর কে এম শফিউল্লাহ তার বই বাংলাদেশে লিখেছেন, 25 মার্চ রাতে পাকিস্তানের বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন মেজর জিয়া এবং 26 মার্চ স্বাধীনতার ডাক দেন। একই কথা উঠে আসে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সুবিদ আলী ভূঁইয়ার লেখায়। তিনি বলেন, মেজর জিয়া নিজের ভাষণ তৈরি করে তা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পাঠ করেন। ভারতের মেজর জেনারেল সুকান্ত সিং এবং পররাষ্ট্র সচিব JN দীক্ষিত মেজর জিয়ার সেই সাহসী ভূমিকার স্বীকৃতি দিয়েছিলেন। মেজর জেনারেল ফজলুর রহমান একটি গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন, মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তার সেই ভাষণ আমি নিজেই শুনেছি। এরকম হাজারো দলিল আছে সারা বাংলার আপামর জনগণের স্বীকারোক্তিতে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে জিয়াউর রহমানের নাম চিরকাল অমলিন হয়ে থাকবে। তার সাহসিকতা হয়ে থাকবে প্রজন্মের অনুপ্রেরণা।